পদত্যাগের খবর আসতে না আসতেই রাজনীতির দাবার বোর্ডে মোক্ষম চাল দিলেন মমতা ব্যানার্জি। এক চালেই যেন কিস্তিমাত দিয়ে আবারও গদিতে বসতে চলেছেন মমতা। এক রাতের মধ্যেই নিজের যেন হাতের মুঠোয় নিয়ে আসলেন পশ্চিম বাংলা। মমতার দল থেকে যারা পদত্যাগ করার জন্য উঠে পড়ে লেগেছিল, তারাই এখন মমতার পায়ের তলায় লুটোপুটি খাচ্ছেন পুরনো পদে ফেরার তাগিদে। কিন্তু যাদের বুক ফুলিয়ে দল ছাড়তে দেখা গিয়েছিল, সেই দল ত্যাগী নেতারাই এখন আবার পুরনো নেত্রীর বাড়ির দরজায় লাইন দিচ্ছেন কেন? তবে কি সত্যি পুরো বাংলার শাসন আবার পুরোপুরি মমতার হাতে যেতে চলেছে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। হঠাৎ করেই রাজনৈতিক প্রকম্পনে এখন ভারতের গোটা রাজ্য তোলপাড়। তৃণমূলের প্রাক্তন বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ এমনই এক বিস্ফোরক দাবি সামনে এনেছেন, যা শুনে বিদ্রোহীদের এখন হাত পা ঠান্ডা হওয়ার জোগাড়। তার দাবি অনুযায়ী যে ৬০ জন বিধায়ক মমতার দল ছেড়ে নতুন শিবিরে নাম লিখিয়েছিলেন, তাদের মধ্যে নাকি অন্তত ৪৫ জন বিধায়ক এখন আবার পুরনো দলেই ফেরার জন্য পা ধরে অনুরোধ করছেন। আকুল হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সবুজ সংকেতের অপেক্ষায় প্রহর গুনছেন। কিন্তু মূল প্রশ্নটা রয়েই যায়, মাত্র কয়েকদিনের ব্যবধানে এই নেতাদের কেন এমন আকস্মিক ইউটার্ন নিতে হলো? ঠিক কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একসাথে ৬০ জন বিধায়কের পদত্যাগের সাক্ষী হয়েছে তৃণমূল পার্টি। ভারতের রাজনীতিতে এমন নাটকীয় দৃশ্য ঘটে যাবে, এটা বোধহয় দেশের বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরাও কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি। একের পর এক শীর্ষ স্তরের নেতারা মমতার দল ছেড়ে ভিড় জমাচ্ছিলেন বিদ্রোহী নেতা রতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সংখ্যাটা কিন্তু কম ছিল না। ৬০-এরও বেশি বিধায়ক এক লহমায় নতুন পতাকার নিচে গিয়ে দাঁড়িয়েছিলেন। সেই তালিকায় এমন কিছু নাম জড়িয়েছিল যা শুনে রাজনীতির যে কোনো মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। দীর্ঘদিনের পুরনো বিশ্বস্ত মুখগুলো, যেমন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার কিংবা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথম সারির পরিচিত নামগুলো একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে দাঁড়ালেন। তবে সবচেয়ে বড় ধাক্কাটা নিশ্চিতভাবেই এসেছিল যখন মদন মিত্রের মতো নেতা দল ত্যাগের ঘোষণা দেন। যে মানুষটি সব সময় গলা উঁচিয়ে বলতেন যে মৃত্যুর পরেও তার মরদেহের ওপর যেন জোড়া ঘাস ফুলের দলীয় পতাকাটাই জড়িয়ে দেওয়া হয়, যার শেষ যাত্রা দেখে মানুষ অন্তত এইটুকু বলবে যে উনি কোনো বেঈমান ছিলেন না। সেই মানুষটিও যখন দল ছাড়লেন, তখন অনেকেই ভেবেছিলেন তৃণমূলের বোধহয় সব শেষ। কিন্তু রাজনীতির আসল খেলা যে সবসময় পর্দার আড়ালেই সাজানো থাকে, তা হয়তো সেই বিদ্রোহীরা ঘুণাক্ষরেও টের পাননি। রাজনীতিতে আদর্শ নিছক সাজানো কথা, আসল বিষয়টি শুধুই ক্ষমতার চেয়ার আঁকড়ে ধরা। এই ঘটনা যেন সেটাই আবার প্রমাণ করল। নির্বাচন কমিশনে তৃণমূলের মূল দলটির আইনি বৈধতা নিয়ে লড়াই চলছে ঠিকই, তবে আইনি মারপ্যাঁচে দল ত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল এর সামনে এই বিদ্রোহী বিধায়করা এখন কোণঠাসা। আদালত যদি বিদ্রোহকে অসাংবিধানিক বলে রায় দেয়, তবে এই নেতাদের বিধায়ক পদ চিরতরে খারিজ হয়ে যাবে। ক্ষমতার যে উষ্ণ আমেজ পাওয়ার লোভে তারা পুরনো ঘর ভেঙে নতুন ঘরে গিয়ে উঠেছিলেন, সেই ঘরসহ পুরো জমিটার নিচ থেকেই তো এখন মাটি সরে যাওয়ার উপক্রম হয়েছে। দলের বহু পুরনো আর পোড় খাওয়া নেতারা অভিযোগ তুলেছিলেন যে কিছু বিতর্কিত সাংগঠনিক সিদ্ধান্তই দলকে এই ভাঙনের মুখে ঠেলে দিয়েছিল। টিকিট বন্টনের সময় যখন ৮০-এরও বেশি বর্তমান বিধায়ক আর মন্ত্রীর পদ রাতারাতি ছাঁটাই করে দেওয়া হলো, তখন থেকেই বারুদ জমতে শুরু করে। যারা দিনের পর দিন রাস্তায় নেমে মার খেয়েছেন, রক্তের জল মাথায় ফেলে শূন্য থেকে দলকে দাঁড় করিয়েছেন, সেই পুরনো অভিজ্ঞ মুখগুলোকে হঠাৎ করে সাইড লাইনে বসিয়ে দেওয়া হলো। আর তাদের জায়গায় বসানো হলো বহিরাগত কিছু কর্পোরেট রাজনৈতিক পরামর্শদাতা আর কৌশলবিদদের, যাদের মানুষের সাথে সরাসরি যোগাযোগের ইতিহাস নেই। যারা দিনের পর দিন রাস্তায় নেমে মার খেয়েছেন, রক্তের জল মাথায় ফেলে শূন্য থেকে দলকে দাঁড় করিয়েছেন, সেই পুরনো অভিজ্ঞ মুখগুলোকে হঠাৎ করে সাইড লাইনে বসিয়ে দেওয়া হলো। আর তাদের জায়গায় বসানো হলো বহিরাগত কিছু কর্পোরেট রাজনৈতিক পরামর্শদাতা আর কৌশলবিদদের, যাদের মানুষের সাথে সরাসরি যোগাযোগের ইতিহাস নেই। তারা এসে যখন পুরো সিদ্ধান্ত নিতে শুরু করলেন, তখন দলটার মূল কর্মীদের মনে এক গভীর ক্ষতের সৃষ্টি হলো। অথচ যদি একটু পেছনে ফিরে ইতিহাস দেখা যায়, ২০১১ বা ২০১৬ সালে যখন এই দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল, তখন কোনো কর্পোরেট এজেন্সির অস্তিত্বই ছিল না সেখানে। সেই জয় ছিল পুরোপুরি মানুষের সাথে সরাসরি যোগাযোগের জয়, মাঠের লড়াইয়ের জয়। কিন্তু পরবর্তীকালে বহিরাগত কৌশলবিদদের ওপর অতি নির্ভরতা তৃণমূলের সেই নিজস্ব মৌলিক পরিচিতিটাকেই ধুলোয় মিশিয়ে দিল।
যা অবশেষে বিদ্রোহের রূপ নিয়ে আত্মপ্রকাশ করলো। রাজনৈতিক এই দোলাচলের মধ্যেই এখন সবচেয়ে বড় চমক জমা হয়েছে ২১শে জুলাইয়ের ঐতিহ্যবাহী সমাবেশকে কেন্দ্র করে। আদালত ইতিমধ্যে ২১ জুলাইয়ের সমাবেশ করার অনুমতি দিয়ে দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের জায়গা নির্ধারণ করা হয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে। আদালতের সবুজ সংকেত পাওয়ার পরপরই কালীঘাটের অন্দরে এখন নতুন করে প্রাণের সঞ্চার ঘটেছে। শুরু হয়ে গেছে জোর কদমে প্রস্তুতি। অন্যদিকে ঠিক একই দিনে একই সময়ে রতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবিরও মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে আলাদা করে শহীদ দিবস পালনের জন্য বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু করেছে। কোন মঞ্চের ডাকে সাধারণ মানুষের ঢল নামে, রাজপথ কার সমর্থনে লাল হয়, সেটাই সেদিন ফয়সালা করে দেবে যে বাংলার সাধারণ মানুষ শেষ পর্যন্ত কাকে আসল তৃণমূল বলে মনে করে। যদিও বিদ্রোহী শিবিরের পক্ষ থেকে ইতোমধ্যে বিদ্রূপ করে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শুধু কিছু সাধারণ বাদামওয়ালা আর মুড়িওয়ালারাই জড়ো হবে, তবে সেই কটাক্ষকে দূরে সরিয়ে রেখে ময়দানের চূড়ান্ত সিদ্ধান্তের জন্যই এখন পুরো বাংলা মুখিয়ে আছে। রাজনীতির এই থ্রিলারের মধ্যেই আবার নতুন এক কোণ থেকে নাটকীয়তা আরও এক ধাপ বেড়ে গেছে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যে। তিনি জনসমক্ষে অনুগামীদের উস্কানি দিয়ে বলেছেন যে বামপন্থীদের দেখলেই যেন ডিম ছুঁড়ে মারা হয়। একজন দায়িত্বশীল নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, যিনি সংবিধানে আস্থা রাখার শপথ নিয়েছেন, তার মুখ থেকে এমন চরম উস্কানিমূলক ও হিংসাত্মক বার্তা শোনা মাত্র রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আদালত যখন বারবার যে কোনো রাজনৈতিক সংঘাত ও আক্রমণের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার কথা বলছে, তখন এমন প্ররোচনা পরিস্থিতিকে আরও জলঘোলা করে তুলেছে। তবে দিলীপ ঘোষের এই চড়া সুরের জবাব দিতে বামপন্থীরাও খুব বেশি দেরি করেনি। যুব বাম নেতা শতরূপ ঘোষের একটি ছোট্ট অথচ ধারালো পাল্টা প্রশ্ন পুরো বিতর্কটিকে এক নতুন মোড়ে নিয়ে দাঁড় করিয়েছে। শতরূপ প্রশ্ন তুলেছেন যে দিলীপ ঘোষের নিজের বাবাও তো সারা জীবন একজন একনিষ্ঠ বামপন্থী সমর্থক ছিলেন, তবে কি তিনি নিজের বাবার ছবিতেও সকালে উঠে ডিম ছুঁড়ে মারেন? এই এক প্রশ্নের বাণেই প্রতিপক্ষের সমস্ত আক্রমণের গতি থমকে গেছে। সব মিলিয়ে বর্তমান রাজনৈতিক ক্যানভাস এখন তীব্র অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে মূল দলের অভ্যন্তরীণ ভাঙন, অন্যদিকে সেই বিদ্রোহী বিধায়কের পদ হারানোর ভয়ে ব্যাকফুটে এসে দলে ফেরার আকুল আবেদন। একদিকে আদালত আর দল ত্যাগ বিরোধী আইনের ঝুলন্ত তরবারি, অন্যদিকে ২১ জুলাইয়ের জোড়া মঞ্চের টানটান উত্তেজনা। নতুন করে কি অপেক্ষা করছে সেটা সময়ের আগে কেউই আঁচ করতে পারছে না। কিন্তু যে ৪৫ জন বিধায়ক আজ আবার পদ বাঁচানোর তাগিদে দলে ফেরার জন্য উন্মুখ হয়ে ব্যাকস্টেজে অপেক্ষার প্রহর গুনছেন, তাদের জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধ দরজা আর কোনোদিন আদৌ খুলবে? নেতৃত্ব ইতোমধ্যেই সুর চড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বেঈমানদের আর কোনো জায়গা হবে না। যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছুই হয় না। বাংলার এই হাই ভোল্টেজ রাজনৈতিক নাটকের শেষ দৃশ্যে কার মুখে বিজয়ের হাসি ফুটবে, সেটাই এখন দেখার অপেক্ষায় পুরো বাংলা।